নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টোরি ইন 003 এর 35তম এপিসোডে সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাবো আরও এক হাড় হিম করা ভয়ের গল্প। গল্পটি আরও ভালো উপভোগ করবার জন্য হেডফোন লাগিয়ে ঘরের লাইটগুলি সব বন্ধ করে দিন। শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে ও রাহুলের চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি ও পপি। শুরু করছি ভয়ঙ্কর ভূতের গল্প, তোমাকে চাই। প্রীতি ও রাহুল, তারা দুজনে স্বামী স্ত্রী। রাহুল একটি নামকরা কোম্পানিতে চাকরি করে। এই চাকরি রাহুল বেশ কয়েক বছর ধরে করছে, তাই তার বেতনও বেশ মোটা অঙ্কের। রাহুল তার সকল গচ্ছিত টাকা ও প্রীতির গহনা বন্ধক রেখে তারা তাদের একটি সুন্দর স্বপ্নের বাড়ি কেনে। বাড়িটি ভীষণ সুন্দর, যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। তারা পুরনো ভাড়া বাড়ি থেকে তাদের নতুন বাড়িতে চলে আসে। মনে তাদের খুশির কোনো সীমা নেই, কিন্তু তারা জানে না এই বাড়িতে তাদের জন্য কি অপেক্ষা করছে। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তাদের এই বাড়িতে। নতুন বাড়িতে তাদের দিনগুলি খুব সুন্দরভাবে কাটছিল। প্রীতি সকালে রাহুলকে খাবার খাইয়ে দুপুরের খাবার টিফিন কৌটায় ভর্তি করে রাহুলকে বললেও, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমাকে নিয়ে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করতে হবে। রাহুল হ্যাঁ বলে অফিস চলে যায়। আজ শনিবার, রাহুল তাড়াতাড়ি বাড়ি আসবে, তার জন্য খাবার করতে প্রীতি রান্নাঘরে যায়। সে যখন তরিতরকারি কাটছিল তখন তার মনে হতে লাগলো রান্নাঘর দিয়ে কে যেন ঘুরে বেড়াচ্ছে। প্রীতি ভাবল, এখানে আমি ছাড়া তো আর কেউ নেই, তাহলে ফিস ফিস করে কে কথা বলছিল। প্রীতি রান্নাঘরের দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করে কারা যেন কথা বলছে, কিন্তু এবার সে কিছু শুনতে পেল না। এই সময় ঘরের লাইটগুলি সব কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যায়। পুরো বাড়িটা এখন অন্ধকারের দখলে। ঠিক তখন দরজায় কেউ ধাক্কা মারছিল। প্রীতি দরজার দিকে আস্তে আস্তে এগোতে থাকে, আর ঠিক তখনই কেউ যেন তার নাম ধরে ডাকে, প্রীতি, আমি তোমাদের এই বাড়িতে বসবাস করি। প্রীতি ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। সে চিৎকার করে দরজার দিকে ছুটে যায়। দরজায় তখনও জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ হতে থাকে। প্রীতি চোখ বন্ধ রেখে এক ঝটকায় দরজা খুলে ফেলে, আর ঠিক তখনই রাহুল বলে ওঠে, প্রীতি, কি হয়েছে তোমার? মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পেয়েছো, কিন্তু কেন? চোখ খুলে প্রীতি রাহুলকে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে, রাহুল, বাড়ির সমস্ত লাইটগুলি হঠাৎ একসঙ্গে বন্ধ হয়ে যায়। আমার ভীষণ ভয় করছে। এই বাড়িতে কেউ আছে। আমি রান্নাঘরে তাকে ফিস ফিস করে আমায় ডাকতে শুনেছি। তখন রাহুল বলে, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? ঘরের লাইটের সুইচগুলি সব বন্ধ তো, আলো জ্বলবে কি করে? নিজে লাইটগুলি বন্ধ করে মিছিমিছি ভয় পাচ্ছ, আর কিসের আওয়াজ শুনেছো বললে? চলো আমি দেখব। না রাহুল, বিশ্বাস করো, আমি লাইট বন্ধ করিনি, আর কেন বন্ধ করব? এবার রাহুল বলে,
তুমি দেখো তো, ঘরের সমস্ত সুইচ অফ আছে। আচ্ছা বলো তো, তোমার শরীর ভালো আছে তো? প্রীতি সত্যি সত্যি এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। তার ভালো করে মনে আছে সে নিজে সুইচগুলি অফ করেনি। এদিকে সুইচগুলি সত্যি অফ করা, তাহলে কে বন্ধ করলো লাইটগুলি? প্রীতি আর ভাবতে পারছিল না। অজানা একটা ভয় তার বুকে বাসা বাঁধতে থাকে। রাহুল রান্নাঘরের দিকে যেতে থাকে। সেই সময় প্রীতির মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। সে ভয় পেয়ে রাহুলকে ডাকতে থাকে। রাহুল, রাহুল দেখো না, পেছন থেকে আমার গায়ে কেউ হাত দিয়ে রেখেছে। আর ঠিক তখনই প্রীতি দেখলো খোলা দরজা দিয়ে একটি ছায়া মূর্তি বাইরে বেরিয়ে গেল। সে আবার রাহুলকে ডাক দিল। এই বাড়িতে কেউ আছে, আমি পরিষ্কার দেখলাম। এই মাত্র একটি ছায়া মূর্তি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাহুল কিছুটা বিরক্ত হয়ে বলল, আহ, তোমার কি হয়েছে বলো তো? আমার মনে হয় তোমার শরীর ভালো নেই। আমি রান্নাঘরে গেছিলাম, আমাদের পাশের বাড়ি যারা আছে এর কথার আওয়াজ আসছিল। এক কাজ করো, তুমি বেডরুমে গিয়ে একটু আরাম করো, রাতের খাবার আমিই তৈরি করছি। না, আমি একা বেডরুমে যাব না, আমার খুব ভয় করছে। আর আমি এই বাড়িতে একা থাকতেও চাই না। এর কিছু সময় পর তারা বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। প্রীতির কিছুতেই ঘুম আসছিল না। অনেক কষ্টে সে ঘুমিয়ে পড়ে। সকালে যখন প্রীতির ঘুম ভাঙে, সে দেখে রাহুল অফিসে যাবার জন্য তৈরি হয়ে গেছে। প্রীতি রাহুলকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না। আমি অফিস যাচ্ছি, আজ আমার অফিসে যাওয়া খুব প্রয়োজন। বড় সাহেব দেখা করতে বলেছে। পুজোর আগেই মনে হয় প্রমোশনটা হয়ে যাবে। আর শোনো, আমি খাবার বাইরে থেকে খেয়ে নেব। তোমার যখন ভালো লাগবে তুমি খাবার খেয়ে নিও। আর যদি বলো তোমার খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে যাই। না না, তার আর দরকার হবে না, আমি রান্না করেই খেয়ে নেব। তুমি অফিস যাও, আর শোনো, সাবধানে যেও এবং তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। এই বাড়িতে আমার ভীষণ ভয় করছে। রাহুল অফিস চলে গেলে প্রীতি স্নান করবার জন্য বাথরুমে ঢোকে। বাথরুমে সে শাওয়ার চালিয়ে চোখ বন্ধ করে ঠান্ডা জলের পরশ নিতে থাকে। হঠাৎ গরম লাগে জলটা, আর তার সাথে একটা বিশ্রী আষ্টে গন্ধ। প্রীতি চোখ খুলে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় জলের পরিবর্তে শাওয়ার দিয়ে তাজা রক্ত পড়ছে তার সারা গায়ে। সারা বাথরুম রক্তে লাল হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে বাথরুম থেকে বাইরে চলে আসে। সেখানে সে দেখে একজন পুরুষ মানুষ নতুন বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে রক্ত লেগে আছে। প্রীতি খুব ভয় পেয়ে চিৎকার করে বলে ওঠে, কে তুমি? কি চাও? তোমাকে তো আগে কখনো দেখিনি। আর বন্ধ ঘরে তুমি ঢুকলে কিভাবে? আমি কিভাবে এলাম সেটা জেনে তোমার কোনো লাভ হবে না। আমি কি চাই সেটাই তুমি আগে জানো। আমি তো আগেই বলেছি, কি চাও তুমি? আর কে তুমি? তোমার শরীরের এই আঘাত কিভাবে লাগলো? একটা বিকট বিশ্রী পৈশাচিক হাসি দিয়ে সে বলল, আমার তোমাকে চাই, তোমাকে দরকার আমার। আমাকে কেন দরকার তোমার? আমি কি ক্ষতি করেছি তোমার? তোমাকে তো আমি আগে কখনো দেখিনি, তবে কেন? শুধু তুমি না, প্রতিটি বিবাহিত স্ত্রী আমার শত্রু। কোনো বধূকে তার স্বামীর সঙ্গে সুখে ঘর করতে দেখলে আমি তাকে বাঁচতে দিই না। নেশায় আমার সারা শরীর জ্বলে যায়।
তাকে আমি মেরে ফেলি। তুমি কেন এমন করছো? আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে আর রাহুলকে যেতে দাও। আমরা কোনো দিন এই বাড়িতে আর আসবো না, আমাদের ছেড়ে দাও। এখন আর সেটা হবে না। একবার যে দম্পতি এই বাড়ি বা বাড়ির আশেপাশে ঘর বাঁধে, তাকে মাটির নিচের দুনিয়ায় আমার সাথে চলে যেতে হয়। প্রীতির চুল ধরে টানতে শুরু করে। প্রীতি জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু প্রীতির আওয়াজ এই ঘরের মধ্য থেকে বাইরে বের হলো না। প্রীতির চিৎকার শুনে আত্মাটি বলে ওঠে, অন্য স্ত্রীদের মতো তোমাকেও এই ঘরের দেয়ালের নিচে চাপা দিয়ে দেব, আর তোমার স্বামীকে শেষ করে দেব। জানো, আমারও ধুমধাম করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের রাতে আমার বউ ও তার বাড়ির লোকেরা আমার সব সম্পত্তি তাদের নামে লিখে নিয়ে আমাকে প্রথমে গলা টিপে তারপর মাথায় আঘাত করে আমাকে মেরে ফেলে। আমার কি দোষ ছিল? তারপর আমার মৃতদেহ এই জমিতে পুঁতে দেয়। সেই থেকেই আমার আত্মা এখানে ঘুরে বেড়ায়। আমি সংসার করতে চাই, আমিও বউয়ের ভালোবাসা পেতে চাই। আমাকে দয়া করে ছেড়ে দাও। যারা তোমাকে মেরে ফেলেছে তুমি তাদের উপর প্রতিশোধ নাও। আমাকে আর রাহুলকে যেতে দাও। কিন্তু ওই আত্মা প্রীতিকে নিয়ে কোথায় মিলিয়ে যায়। সন্ধ্যাবেলা রাহুল এসে যখন ডোরবেল বাজায়, তখন হাসতে হাসতে প্রীতি দরজা খুলে সামনে দাঁড়ায়। আসলে প্রীতির শরীরে এখন ওই আত্মা এসে বাসা বেঁধেছে। রাহুল এই প্রীতিকে ঠিক চিনতে পারে না। প্রীতির চোখ দুটি জবা ফুলের মতো লাল হয়ে গেছে, মুখটা যেন কেমন ভয়ঙ্কর মতো লাগছে। রাহুলের মনে হচ্ছে প্রীতি ভীষণভাবে রেগে আছে। এবার রাহুল প্রীতিকে বলল, প্রীতি, তুমি ঠিক আছো? তোমার শরীর ভালো তো? তোমাকে কেমন যেন লাগছে, তোমার চোখ দুটি প্রচন্ড লাল হয়ে আছে। কি হলো? আমার কথার জবাব দাও। কোনো ব্যাপারে কি তুমি আমার উপরে রাগ করে বসে আছো? আরে না না, রাগ করব কেন? আসলে গত রাতে ঘুমটা ভালো হয়নি তো, তাই চোখ দুটো লাল হয়ে আছে। তুমি খাবার টেবিলে যাও, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করে রেখেছি। আরে বাহ, খাবারের গন্ধটাও তো খুব ভালো বের হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি সারাদিন কিচ্ছু খাইনি। আমি তাড়াতাড়ি হাত মুখ পরিষ্কার করে খাবার টেবিলে যাচ্ছি। রাহুল যখন খাবারের পাত্রের ঢাকনা খোলে, তখন সে যা দেখলো তা দেখে রাহুলের সারা শরীর ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। সে দেখলো খাবার পাত্রে প্রীতির কাটা হাত, হাতের চুড়ি দেখে সে প্রীতিকে চিনতে পারে। আর অন্য থালায় প্রীতির শরীরের মাংস টুকরো টুকরো করে কেটে সাজিয়ে রেখেছে। ভয়ে রাহুল খাবারের টেবিল ছেড়ে উঠে পড়ে। ঠিক তখনই প্রীতিরূপী আত্মা রাহুলের সামনে এসে পড়ে। রাহুল বলে, তুমি প্রীতি নও? কে তুমি? আর তুমি আমার প্রীতির সঙ্গে কি করেছো? কোথায় আমার প্রীতি? এবার আত্মাটা তার নিজের চেহারায় ফিরে আসে। সামনে ওই রকম একটা ভয়ঙ্কর রূপের আত্মাকে দেখে রাহুল তো প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সে ওখান থেকে পালাবার জন্য দৌড়াতে থাকে, কিন্তু তখন দরজা লক হয়ে গেছে। এবার আত্মা বলে ওঠে, এখানে যে আসে সে আর কখনো বেঁচে ফিরে যেতে পারে না। তোমার প্রীতিকে তুমি চাও না? তাকে তো আমি এই মাটির নিচে পুঁতে দিয়েছি।
তাকে পেতে গেলে তোমাকেও তো তার কাছেই যেতে হবে। হ্যাঁ এই কথা বলে আত্মাটি তার হাতের লম্বা লম্বা নখগুলি চালিয়ে দিল রাহুলের গলায়। গল গল করে রক্ত বের হতে লাগলো সেখান দিয়ে। সেই রক্ত খেতে খেতে আত্মাটি বলে উঠল, বাহ, কি সুন্দর সুস্বাদু এই রক্ত।